ম্যাজিক ল্যাম্প ওয়েব ম্যাগের দুরন্ত অভিযান গল্প সংখ্যার জন্য পাঠ করছি বুদ্ধদেব গুহর লেখা ঋজুদার সঙ্গে জঙ্গলে। ঋজুদা বলল, কিরে খিদে পেয়েছে? তা একটু একটু পেয়েছে বইকি, আমি বললাম। তাহলে আয় ওই বড় শিশু গাছটার তলায় বসি। ঋজুদা আর আমি প্রকাণ্ড গাছটার নিচে একটা বড় পাথরের উপর বসে পড়লাম। কেন জানি না ছোটবেলা থেকে আমি ঋজুদার দারুণ অ্যাডমায়ারার। ঋজুদার জন্যে আমি সব কিছু করতে পারি। তাছাড়া ঋজুদাই তো আমাকে শিকার শিখিয়েছে, বন জঙ্গলকে ভালোবাসতে শিখিয়েছে, ফুল পাখি প্রজাপতি সব চিনিয়েছে। ঋজুদার সঙ্গে বনে জঙ্গলে ঘুরে না বেড়ালে কখনো জানতে পেতাম না যে বন্দুকের ট্রিগার টানার চেয়ে যাদের আমরা সহজে গুলি করে মেরে ফেলি তাদের চেনা অনেক বড় কথা। ঋজুদা বিয়ে থা করেনি, করবেও না। জঙ্গলে জঙ্গলে কাঠের ঠিকাদারি করে বেড়ায়। পুষ্যির মধ্যে 7টা দেশি কুকুর, তাদের নাম রেখেছে সা রে গা মা পা ধা নি। রাতে চান টান করে ঋজুদা যখন হাত পা ছড়িয়ে নিজের ঘরে সব দরজা জানলা খুলে শুয়ে থাকে, তখন সেই 7টা কুকুর তার ঘরে তার খাটের চারপাশে ঘুমোয়। কোনোটা বা হাত চাটে, কোনোটা বা পা, কোনোটা কানের পাশে জিভ দিয়ে সুরসুরি দেয়। আমরা যখন খাচ্ছি এমন সময় দূর থেকে ডালপালা ভাঙার কড়মড় শব্দ শোনা গেল। আমি উৎকর্ণ হয়ে রইলাম। ঋজুদা বলল, ভালো করে খা, ব্যাটারা অনেক দূরে আছে। তারপরেই বলল, কোথায় আছে বলতো? আমি বললাম, কি হাতি? ঋজুদা হাসলো, বলল, তুই কি কাবলিওয়ালা, হাতিকে হাতি বলছিস কেন? ভালো করে চারধারে চেয়ে একদিকে আঙুল দেখিয়ে বললাম, ওই দিকে। ঋজুদা বলল, দূর বোকা, যেদিকে দেখালি ঠিক তার উল্টো দিকে। আমরা যেখানে বসেছিলাম সে জায়গাটা একটা উঁচু পাহাড়ের গায়ে। আমাদের পায়ের নিচে, অনেক নিচে, খাড়া খাদের নিচে একটা পাহাড়ি ঝর্ণা বয়ে চলেছে। আমরা এখন এত উপরে আছি নদীটা থেকে যে নদীটা প্রচন্ড শব্দ করে বয়ে গেলেও একটা ক্ষীণ কুলকুল শব্দ ছাড়া অন্য কোনো রকম শব্দ শোনা যাচ্ছে না এখান থেকে। ঋজুদা আঙুল দেখিয়ে বলল, দেখ ওই দূরে ঝর্ণাটার কাছাকাছি কতগুলো বড় গাছের মাথা কারা ঝাঁকাঝাঁকি করছে, দেখতে পাচ্ছিস? আমি নজর করে দেখলাম, বললাম, হ্যাঁ দেখতে পাচ্ছি। ঋজুদা বলল, হাতিগুলো ওই ঝর্ণাটার আশেপাশেই আছে, ডাল ভেঙে ভেঙে পাতা খাচ্ছে। আমি সবে একটা আস্ত ডিম সেদ্ধ মুখে পুড়েছিলাম, আমার প্রায় দম বন্ধ হয়ে এলো। ঋজুদা আমার অবস্থা দেখে হেসে ফেললো, বলল, ক্যালকেশিয়ান, কোনো ভয় নেই, তুমিও তোমার খাবার খাচ্ছ, ও বেচারিরাও তাদের খাবার খাচ্ছে, ওদের গলায় গাছের ডাল আটকাচ্ছে না, আর তোমার গলায় ডিম আটকালো কেন? আমি লজ্জা পেয়ে ওয়াটার বটল খুলে তাড়াতাড়ি জল খেলাম ঢক ঢক করে। ঋজুদা 2.5 কাপ চা খেয়ে পাইপটা জমিয়ে ধরিয়েছে। এমন সময়ে জঙ্গলের পাকদণ্ডী পথ দিয়ে কেউ আসছে বলে মনে হলো। উড়িষ্যার এসব অঞ্চলে নানা উপজাতি আদিবাসীদের বাস। তাদের সম্বন্ধে কত কি যে জানার আছে, শোনার আছে, তা বলার নয়। তাদের কথা কেউ লেখে না। লোকেরা শহরের লোকেদের দুঃখ কষ্টের কথা নিয়ে হইচই করে, মিছিল বের করে, কিন্তু এই সব লোকেরা যাদের নিয়ে আমাদের আসল দেশ, আসল ভারতবর্ষ, তারা যে কত গরিব, তাদের যে কত কষ্ট, তা বুঝি কেউ জানেই না। আমি যদি বড় লেখকদের মতো লিখতে জানতাম তাহলে শুধু এদের নিয়েই লিখতাম। এদের নিয়ে বড় লিখতে ইচ্ছে করে, সত্যিকারের সৎ লেখা। দেখতে দেখতে আমাদের পিছনে একটি ছেলে ও একটি মেয়ে এসে হাজির। ওরা জঙ্গলের পথে খালি পায়ে এমন নিঃশব্দে চলাফেরা করে যে শব্দ শুনে মনে হয় কোনো জঙ্গলি জানোয়ার আসছে। দুজনের পরনেই একটি করে ছোট কাপড়, মেয়েটির পিঠে আবার একটি বাচ্চা, এই 1 বছর হবে, সেই কাপড়টুকু দিয়েই বাঁধা।
ছেলেটির কোলে আরেকটি বাচ্চা, কিন্তু মানুষের নয়, বিচ্ছিরি কিম্ভূতকিমাকার দেখতে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি দেখে রিজুদা বলল, ওটা কি বলতো? আমি বললাম, কি তুমি বলো। সজারুর বাচ্চা, রিজুদা বলল। আমি বললাম, ওরা কি ওটা খাবে? রিজুদা বলল, বিক্রি করার চেষ্টা করবে, ভালো দাম না পেলে নিজেরাই খেয়ে নেবে, আর কি করবে। রিজুদা লোক দুটিকে বসালো। তারপর বাস্কেটের মধ্যে অবশিষ্ট স্যান্ডউইচ ইত্যাদি যা ছিল সব ওদের দিয়ে দিল। ওরা যে কিভাবে চোখ বড় বড় করে ওগুলো খেলো তা না দেখলে বিশ্বাস হয় না। রিজুদা যে ভিখিরির মতো করে ওদের খেতে দিল তা নয়, লোকে নিমন্ত্রিত অতিথিকে যেমন করে খাওয়ায় তেমন করে আদর করে খাওয়ালো। ওদের খাওয়া হলে ওদের দুজনকে একটা একটা করে টাকা দিল। ছেলেটি আর মেয়েটি কি সব বলতে বলতে চলে গেল। আমি বললাম, কি বললো ওরা? রিজুদা হাসলো, বলল, আমাকে এক্ষুনি মরে যেতে বলল। সে কি? তার মানে? তার মানে আমার অনেক আয়ু হোক। ওদের বলার ধরনই এমন। ওরা চলে গেলে আমরা উঠে পড়লাম। পিকনিক বাস্কেটটা গুছিয়ে নিয়ে পিঠের রাকসাকে পুরে ফেললাম। রিজুদা উঠে দাঁড়িয়ে রাইফেলটা, দূরবীনটা আর টুপিটা তুলে নিল। তারপর বলল, চল দেখি তোর ভাল্লুক মশাই কি করছেন। ভাল্লুক মশাইয়ের খোঁজেই তো বেরিয়েছিলাম আমরা ক্যাম্প থেকে সেই ভোরে, এখনো তো তার টিকিটই দেখলাম না। গতকাল রিজুদার একজন কাঠকাটা কুলিকে একটা বিরাট ভাল্লুক ভর দুপুরে এমন ভাবে আঁচড়েছে যে সে বেচারিকে এখন বাঁচানোই মুশকিল। কালই তাকে অঙ্গুল শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই অঞ্চলে হাঁটতে হাঁটতে যেখানে আমরা এখন এসে পৌঁছেছি সেখানে কতগুলো বড় বড় গুহা আছে, তার মধ্যে নাকি অনেকগুলো ভাল্লুকের বাস। এই ভাল্লুকগুলোকে এখান থেকে তাড়াতে না পারলে এখানে কাঠের কাজ চালানোই মুশকিল। এবার আস্তে আস্তে পাহাড় ছেড়ে আমরা সামনে সবুজ সমতল তৃণভূমিতে নেমে এলাম। উপর থেকে যে গড়িয়ে ঝর্ণাটা দেখছিলাম সেটা এখান দিয়ে কিছু পথ গড়িয়ে গেছে। তৃণভূমিটি বেশি বড় নয়, এই 1000 বর্গফিট হবে। তার এক পাশে পাহাড়টা খাড়া উঠে গেছে এবং সেই দেওয়ালের মতো পাহাড়ে পরপর কতগুলো গুহা। আমাদের সামনে দিয়ে জানোয়ারের একটা চলার পথ। আমরা যে পায়ে চলা পথটা দিয়ে পাহাড় থেকে নামলাম সেটা কোনাকুনি ভাবে কেটে গেছে। রিজুদা সেই মোড়ে গিয়ে পথটাকে ভালো করে দেখলো, তারপর বলল, সত্যি তবে এখানে ভাল্লুক আছে, ওদের যাওয়া আসার চিহ্নে পথটা ভর্তি। তারপর বলল, কথা বলিস না। এই বলে সেই তৃণভূমির ডান দিকে একটু এগিয়ে গিয়ে গুহাগুলো ভালো মতো দেখা যায় এমন একটা জায়গা দেখে একটা বড় পাথরের আড়ালে আমাকে বসতে বলল। বলল, ভাল্লুক জানোয়ার বড় বিচ্ছিরি, তুই এখানেই বসে থাক রুদ্র। তবে এখান থেকে গুহাটা তোর বন্দুকের পাল্লার মধ্যেই পড়বে। আমি রাইফেল নিয়ে গুহার কাছে যাচ্ছি। আমি গুহার পাশে পৌঁছে নিঃশব্দে দাঁড়িয়ে থাকব, আর তুই এখান থেকে পরপর 4টে গুলি করবি ছড়রা দিয়ে গুহার মুখের নিচে। দেখিস আমাকে মারিস না আবার। ভাল্লুক মশাইরা যদি থাকেন তবে হয় বাইরে বেরোবেন, নইলে আওয়াজ দেবেন, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। এই অবধি বলে রিজুদা নিঃশব্দ পায়ে ওইদিকে এগিয়ে গেল, রাইফেলটা বগলের নিচে বাগিয়ে ধরে। আমি পাথরের উপর বন্দুকটা রেখে গুলির বেল্ট থেকে ছড়রা বের করতে লাগলাম। ছড়রা বের করে দুটো বন্দুকের দু নলে পুরে দু পাশে রাখলাম। একটা বুলেট ও একটা এলজিও রেডি করে রাখলাম। যদি আমার ঘাড়ে এসে কোনো ভাল্লুক হুমড়ি খেয়ে পড়ে তবে তার দাওয়াই হিসেবে। আমি পরপর দুটো গুলি করলাম। সেই গুলির শব্দের প্রতিধ্বনি পাহাড়ে পাহাড়ে এমন ভাবে ছড়িয়ে গেল তা বলার নয়, এবং সেই শব্দের সঙ্গে হনুমানের ডাকের শব্দ, টিটি পাখির ডিড ইউ ডু ইট করে কৈফিয়ত চাওয়ার চেঁচামেচিতে মাথা খারাপ হওয়ার জোগাড় হলো। দেখলাম রিজুদা মনোযোগ সহকারে সামনে চেয়ে আছে। এমন সময় খুব একটা চিন্তাশীল মোটা সোটা ভাল্লুক
বড় গুহাটা থেকে বেরিয়ে গুহার সামনের পাথরে দাঁড়িয়ে পড়েই একবার ডন মারল। তারপর যখন দেখলো ধারে কাছে কেউ কোথাও নেই, তখন আকাশের দিকে চেয়ে মেঘ ডাকলো কিনা তা বোঝার চেষ্টা করলো। আকাশে মেঘ না দেখে ও বাতাসে নাকটা উঁচু করে শুকলো এবং শুকতেই বাতাসে বন্দুকের টোটার পোড়া বারুদের গন্ধ পেল। সঙ্গে সঙ্গে সে পড়ি কি মরি করে গুহার মধ্যে ঢুকে যাওয়ার জন্য অ্যাবাউট টার্ন করতে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে রিজুদার 465 বিধ্বংসী রাইফেলের গুলি ভাল্লুকটার শরীর এফোড় ওফোড় করে দিল। ভাল্লুকটার শরীরের মধ্যে গুলিটা একটা ঝাঁকি তুলেই বেরিয়ে গেল। ভাল্লুক জাতটাই সার্কাসের জোকারের মতো। এ ভাল্লুকটাও মরবার সময় জোকারের মতো মরল। ওর শরীরটা পাথর গড়িয়ে এসে নিচের ঘাসে ধাপ করে পড়ল। ভাল্লুকটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে কুই 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 করে আওয়াজ শুনতে পেলাম ওই দিক থেকে। ভালো করে তাকিয়ে দেখি কালো রাগবি বলের মতো দেখতে দুটো ভাল্লুকের গাবলু গুবলু বাচ্চা ওই গুহাটা থেকে বেরিয়ে ওরকম আওয়াজ করছে। ওগুলোকে দেখেই রিজুদা চেঁচিয়ে উঠল, খবরদার, গুলি করিস না রুদ্র। আমি ও রিজুদা দুজনেই ওদের কাণ্ড কারখানা দেখতে লাগলাম। বাচ্চা দুটো পাথরের কোনা অব্দি এসে একবার নিচে তাকালো, যেখানে ওদের মাই হবে নিশ্চয়ই পড়ে আছে। পাথরের কোনা অব্দি আসতেই তারা 3-4 বার ডিগবাজি খেলো। তারপর প্রথম বাচ্চাটা নিচে একটু ভালো করে তাকাতে গিয়ে হঠাৎ একেবারে 4 পা শূন্যে তুলে পপাত ধরণী তলে। পরের বাচ্চাটাও তার দাদা অথবা দিদির অধঃপতনে অনুপ্রাণিত হয়ে আমরা যেমন করে সুইমিং পুলে ডাইভ দিই তেমনি করে ওপর থেকে নিচে ডাইভ দিল। আমি আর ওই উত্তেজনা সহ্য করতে পারলাম না, উঠে দাঁড়িয়ে বললাম, রিজুদা, ওদের ধরবো? রিজুদা ওইখানেই দাঁড়িয়ে কি যেন ভাবলো, তারপর বলল, ধর। যেই না অর্ডার পাওয়া অমনি আমায় আর দেখে কে। বন্দুক আর গুলি ওইখানেই ফেলে রেখে বাই বাই করে আমি ওদিকে দৌড়ে গেলাম। ওখানে পৌঁছে দেখলাম বাচ্চা দুটো মায়ের পিঠের উপর একবার উঠছে আবার গড়িয়ে পড়ছে। প্রথম বাচ্চাটা যেটা 4 পা তুলে পড়েছিল সেটার বোধহয় চোট লেগেছে কোথাও, সেটা বারবার মাথা ঘুরে পড়ে যাচ্ছে। জর্দা দেওয়া পান খেয়ে কৃষ্ণা পিসির বিয়েতে আমি যেমন পড়েছিলাম। আমি দৌড়ে গিয়ে একটাকে কোলে তুলে নিতে গেলাম। কোলে নেওয়া তো দূরের কথা, এত সলিড ও ভারী বাচ্চাটা যে আমি মাটিতে পড়ে গেলাম। বুঝলাম যতক্ষণ ওদের মা এখানে শুয়ে আছে ওদের এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আবার উপরে তাকাতেই আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। হঠাৎ দেখলাম উপরের একটা গুহা থেকে একটা প্রকাণ্ড ভাল্লুক দ্রুত লাফিয়ে লাফিয়ে নেমে আসছে রিজুদাকে লক্ষ্য করে। আমি চিৎকার করে উঠলাম, রিজুদা! আমার চিৎকারের সঙ্গে সঙ্গে রিজুদা ঘুরে দাঁড়ালো। ততক্ষণে সেই অতিকায় ভাল্লুকটা অদ্ভুত একটা উক উক চিৎকার করে একেবারে রিজুদার ঘাড়ে এসে পড়েছে বলা চলে। রিজুদা মুখ থেকে পাইপটা বের করার সুযোগ পর্যন্ত পেল না। ওই অবস্থাতেই রাইফেল তুলে সঙ্গে সঙ্গে গুলি করলো। গুলি করার সঙ্গে সঙ্গে ভাল্লুকটাও রিজুদার ওপরে এসে পড়লো। ভাল্লুকটা উপর থেকে আসছিল, তাই তার গতির সঙ্গে ভারবেগ যুক্ত হয়েছিল। ওই ভারী ভাল্লুকের তীব্র ধাক্কা ও আক্রমণে রিজুদা ওপর থেকে নিচে ছিটকে পড়লো, সঙ্গে সঙ্গে ভাল্লুকটাও। রিজুদার রাইফেলটাও হাত থেকে ছিটকে পড়লো। ওদের উপর থেকে ওইভাবে পড়তে দেখেই আমি প্রাণপণে দৌড়ে গিয়ে আমার বন্দুকটা নিয়ে এলাম। ফিরে আসবার সময় দৌড়তে দৌড়তেই গুলি ভরে নিলাম। কাছে এসে দেখি ভাল্লুকটা আর রিজুদা প্রায় 10 হাত ব্যবধানে পড়েছে। ভাল্লুকটা তখনও পায়ে দাঁড়িয়ে রিজুদার দিকে উঠে আসবার চেষ্টা করছে দেখে আমি তাড়াতাড়ি ওর কানের কাছে একটা এলজি মেরে দিলাম। ওর শরীর ঠান্ডা হয়ে গেল। রিজুদার দিকে ভালো করে তাকিয়ে দেখি শরীরের নানা জায়গায় কেটে গেছে এবং কপালের ডান দিকে একটা জায়গা কেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। রিজুদা আমাকে কাছে ডাকলো। বুঝলাম নিজের পায়ে উঠে চলার ক্ষমতা নেই রিজুদার। রিজুদা বলল, আমার রাকসাকে একটা বাঁশি আছে, বাঁশের বাঁশি, উপরে উঠে গিয়ে ওই বাঁশিটা বাজা, যত জোরে পারিস।
তখন আর কেন টেন শুধোবার উপায় ছিল না। দৌড়ে পাহাড়ের গায়ে একটা উঁচু জায়গায় উঠে গিয়ে বাঁশিটা বাজাতে লাগলাম। বাঁশিটা কয়েকবার বাজাতেই জঙ্গলের বিভিন্ন দিক থেকে গম্ভীর গবগবে আওয়াজে ঢাক বাজতে লাগলো। দেখতে দেখতে চারদিকের বন পাহাড় সে আওয়াজে ভরে উঠল। রিজুদা হাত ছানি দিয়ে আমায় ডাকলো। আমি রিজুদার মুখে একটু জল দিলাম ওয়াটার বটল থেকে। পরিষ্কার জলে মুখের রক্ত ধুয়ে দিতেই আবার ফিনকি দিয়ে নতুন রক্ত বেরোতে লাগলো। আমার খুব ভয় করতে লাগলো, কিন্তু ভয় বেশিক্ষণ রইল না। দেখতে দেখতে প্রায় 15 মিনিটের মধ্যে পাহাড়ের চতুর্দিক থেকে অদৃশ্য সব পাকদণ্ডী পথ বেয়ে কোলেহা, খন্দ, মালো ইত্যাদি নানা আদিবাসীরা এসে হাজির। তারাই সঙ্গে সঙ্গে টাঙে দিয়ে বাঁশ কেটে স্ট্রেচার বানিয়ে পাতার গদি করে তাতে রিজুদাকে শুইয়ে আদর করে বয়ে নিয়ে চলল। অন্য কয়েকজন মরা ভাল্লুক দুটো ও বাচ্চা দুটোকে নিয়ে আসতে লাগলো। আমরা সকলে রাস্তায় যেখানটায় জিপটা রাখা ছিল সেদিকে চললাম। আধ ঘন্টার মধ্যে আমরা ওইখানে পৌঁছে গেলাম, কিন্তু মুশকিল হলো জিপ চালাবে কে? আমি লুকিয়ে লুকিয়ে তখন একটু একটু গাড়ি চালানো শিখেছিলাম, কিন্তু আমার লাইসেন্স ছিল না। ওই জঙ্গলে অবশ্য লাইসেন্স দেখবার কোনো লোকও ছিল না, কিন্তু লাইসেন্স থাকলেও অত্যন্ত ভালো ড্রাইভার না হলে ওই জঙ্গল ও পাহাড়ের রাস্তায় জিপ চালানো সম্ভব নয়। রিজুদা ব্যাপারটা বুঝে নিল। তারপর কোলেহাদের ভাষায় ওদের বলল ওকে ধরাধরি করে জিপের ড্রাইভিং সিটে বসিয়ে দিতে। ড্রাইভিং সিটে বসে রিজুদা অনেকক্ষণ পর এই প্রথম হাসলো, বলল, কিরে রুদ্র, ভয় পেয়েছিস? কোনো ভয় নেই, হাম ঠিক হ্যায়। এই বলে পাইপটাতে তামাক ভর্তি করে নিল রিজুদা। আমি দেশলাই জেলে রিজুদার পাইপটা ধরিয়ে দিলাম। তারপর পাইপটা দাঁতে কামড়ে রিজুদা জিপ স্টার্ট করলো। সঙ্গের লোকেদের মধ্যে জনাচারিক পেছনের সিটে উঠে বসলো। তারা কিছুতেই এই অবস্থায় রিজুদাকে একা ছাড়তে চাইলো না। জিপ চালাতে খুবই যে কষ্ট হচ্ছিল তা রিজুদার বসার ভঙ্গি দেখে বুঝতে পারছিলাম। পথের ঝাঁকুনিতে তার ভীষণ যন্ত্রণা হচ্ছিল। ভাব দেখে মনে হচ্ছিল যে রিজুদার পিঠের কোনো হাড় ভেঙে গেছে। এত যন্ত্রণা হলে কি হবে? রিজুদার মুখের দিকে যতবার তাকাই রিজুদা ততবার বলে, ঠিক হ্যায়, সব ঠিক হ্যায়, ঘবরাও মত। আমরা ক্যাম্পে পৌঁছতেই ক্যাম্পের মুহুরিরা এবং ট্রাকের ড্রাইভার অমৃতলাল এগিয়ে এলো। 1 কাপ গরম চায়ে কিছুটা ব্র্যান্ডি মিশিয়ে রিজুদার খেতে যা সময় লাগে তার জন্য দাঁড়িয়েই আমরা আবার রওনা হলাম। রিজুদাকে পাশের সিটে সাবধানে সরিয়ে দিয়ে অমৃতলাল জিপ চালিয়ে চলল অঙ্গুলের হাসপাতালে। ওখানে ছাড়া হাসপাতাল নেই কোথাও কাছে পিঠে। হাসপাতালে রিজুদার কতদিন থাকতে হবে কে জানে।